আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভালো রয়েছে। রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন অর্থাৎ অধ্যায় 2 এর আজকে আমরা 2 নম্বর লেকচারটা সম্পূর্ণ আলোচনা করব। 2 নম্বর লেকচারটাতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, চলো সেই বিষয়গুলো এক নজরে তোমাদেরকে দেখিয়ে দেই। আমরা 2 নম্বর লেকচারে আলোচনা করব মৌলের তেজস্ক্রিয়তা, ও তেজস্ক্রিয় আইসোটোপ এবং নিউক্লিয় বিক্রিয়া সম্পর্কিত। এই এতটুকু পড়া আমরা 2 নম্বর লেকচারে কভার করব। তোমরা যারা মূল বইয়ের সঙ্গে আমাদের লেকচারগুলো মিলিয়ে পড়তে চাও, তারা বিশেষ করে হাজারি স্যারের বইয়ে 2.2.9 এই টপিকসটাতে তোমরা আজকের পড়াগুলো খুঁজে পাবে। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব তার 1 নম্বর টপিকসে আছে মৌলের তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কিত আলোচনা। 2 নম্বর রয়েছে তেজস্ক্রিয় মৌলের বিকিরিত রশ্মি সম্পর্কিত আলোচনা এবং 3 নম্বর রয়েছে আলফা, বিটা ও গামা রশ্মির তুলনা। এবং তারপরে আমাদের রয়েছে চিকিৎসা বিজ্ঞানে আইসোটোপ, এরপরে রয়েছে নিউক্লিয় বিক্রিয়া সমূহ। এই কয়েকটা টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা যারা আমাদের অনলাইন থেকে ক্লাসগুলো দেখবা, অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করবা, শেয়ার করবা, কমেন্ট করবা এবং সেই সাথে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবা। আর তোমরা যারা অফলাইনে আমাদের ক্লাসগুলো করছো বা রেকর্ডেড ক্লাসগুলো করছো, তোমাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, তুমি ক্লাসগুলো নোট করে পড়ার চেষ্টা করবে এবং আমরা যে কনসেপ্ট সিক্রেট বই দিয়েছি তার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে কোনো অংশটাই আর গ্যাপ থাকবে না। এবং অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মঙ্গল কামনার স্বার্থে, ভালো করার স্বার্থে তাদেরকে আমাদের প্ল্যাটফর্ম তথা কবির কেমিস্ট্রিতে অবশ্যই তাকে ইনভাইট দিবে এবং তাদেরকে ভর্তি করানোর চেষ্টা করবে। ঠিক আছে, আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। তাহলে আজকে আমরা প্রথম টপিকটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌলের তেজস্ক্রিয়তা ও আইসোটোপ। চলো আমরা দেখে নেই মৌলের তেজস্ক্রিয়তা বা আইসোটোপ জিনিসটা কি। তাহলে আমরা দেখি কোন মৌলের পরমাণু, যে কোনো একটা মৌল হতে পারে এমন কিছু না, যে কোনো একটা মৌল ভারী নিউক্লিয়াস বা কোনো মৌলের উচ্চ আণবিক, তাই না, পারমাণবিক ভর বিশিষ্ট যে সকল মৌল রয়েছে তাদের এই মৌলগুলো নিউক্লিয়াস থেকে যদি বা আইসোটোপ থেকে যদি স্বতঃস্ফূর্ত ভাবে একা একাই বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়, ওই ধর্মগুলোকে বলা হবে মৌলের তেজস্ক্রিয়তা। মোট কথা হলো কোন পরমাণুর বা আইসোটোপ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন রশ্মি যদি নির্গত হয়। আচ্ছা, চলো আমরা দেখি তেজস্ক্রিয় ও তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কিত আমাদের আলোচনাটুকু কি রয়েছে। তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয়তা ধর্ম হলো এই যে কোনো মৌলের পরমাণু বা আইসোটোপ দ্বারা, অর্থাৎ পরমাণু অথবা তার আইসোটোপ হতে যদি স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়, মৌলটির বা আইসোটোপটির এই ধর্মটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা ধর্ম। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ কারা? যে সকল মৌল থেকে, অর্থাৎ তেজস্ক্রিয় ধর্মযুক্ত মৌল থেকে যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে সেই মৌলগুলোকে আমরা কি বলতেছি? তেজস্ক্রিয় আইসোটোপ বলতেছি। অর্থাৎ তেজস্ক্রিয়তা ধর্মযুক্ত মৌলক সমূহকে বলা হবে তেজস্ক্রিয় মৌল বা আইসোটোপ। চলো এই তেজস্ক্রিয় আইসোটোপের প্রকারগুলো আমরা দেখে নিই। তেজস্ক্রিয় আইসোটোপ সাধারণত কত প্রকার হয়? তেজস্ক্রিয় আইসোটোপ গুলো সাধারণত 2 প্রকার হয়। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ কত প্রকার হচ্ছে? তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে 2 প্রকার। চলো কি কি সেগুলো একটা দেখে নেই। একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ, অর্থাৎ এমন কিছু আইসোটোপ রয়েছে যারা একা একাই সৃষ্টি হচ্ছে, প্রকৃতির মধ্যে সৃষ্টি হচ্ছে, এমন ভারী মৌল নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে একা একাই বেরিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের রশ্মি, সেগুলোকে আমরা বলতেছি তেজস্ক্রিয় আইসোটোপ প্রাকৃতিক। ঠিক আছে, এই প্রাকৃতিক ভাবে এরা সৃষ্টি হয়। তাদের উদাহরণগুলো দেখো, এই যে মনে রাখবা, এই যে 86, তারপরে হচ্ছে কত 87, 88, তারপরে কত 92। তাহলে 86 নম্বর মৌলটার নাম কি? রেডন। 87 মৌলের নাম হলো ফ্রান্সিয়াম। তারপরে হচ্ছে 88 মৌলের নাম হচ্ছে রেডিয়াম। 92 নম্বর মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম।
এই মৌলগুলো আমরা প্রকৃতিতে তেজস্ক্রিয় আইসোটোপ হিসেবে পাই। এরপরে এছাড়া আরো কিছু রয়েছে যাদেরকে ল্যাবরেটরিতে গবেষণাগারে সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে আমরা বলতেছি কি কৃত্রিম, বা আমরা বলতেছি যে হচ্ছে ল্যাবরেটরির তেজস্ক্রিয় আইসোটোপ। যেমন আমরা দেখি এই যে কৃত্রিম বা তেজস্ক্রিয় আইসোটোপ গুলো কোথায় তৈরি হচ্ছে, এগুলো পরীক্ষাগারে বিজ্ঞানীরা নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। একটা মাথায় মনে রাখতে হবে যে তেজস্ক্রিয় আইসোটোপ গুলো অর্থাৎ যেগুলো কৃত্রিম, তারা কোথায় তৈরি হচ্ছে, পরীক্ষাগারে তৈরি হচ্ছে, অর্থাৎ ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে। কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে, নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে। এগুলো আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কথাবার্তা, তোমরা সবাই মনে রাখার চেষ্টা করবা। যে সেটা হলো যে এই যে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হচ্ছে, তেজস্ক্রিয় আইসোটোপ গুলো তৈরি হচ্ছে। তাদের উদাহরণগুলো দেখি আমরা। এই যে টেকনেশিয়াম আছে, তারপরে হচ্ছে PM61 আছে, NP93 থেকে অর্গানেশন 118 পর্যন্ত সব কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, একটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌলটাই কিন্তু এক ধরনের আইসোটোপ। ঠিক আছে, তাহলে আমরা আইসোটোপ পেলাম। আইসোটোপ সাধারণত বলা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ গুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ, আর একটা হচ্ছে কি কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। প্রাকৃতিক আইসোটোপ যেগুলো সেটা প্রকৃতিতে সৃষ্ট পরমাণু, আর কৃত্রিম যেগুলো সেটা পরীক্ষাগারে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হচ্ছে। ওকে, আশা করি তোমরা বুঝতেছো। ধীরে ধীরে তোমরা সবগুলো পড়া কমপ্লিটলি বুঝে যাবা, কিন্তু এর জন্য কি করতে হবে, খাতায় নোট করতে হবে। আমাদের সিক্রেট বুক আছে, সেই বুকের সাথে মিলাই নিতে হবে। আর মনে রেখো সিক্রেট বইগুলোতে আমাদের বাংলাদেশে মোটামুটি জনপ্রিয় যতগুলো লেখক আছে সব লেখকের তথ্যগুলো কিন্তু অ্যাড করা আছে। ওকে, চলো আমরা পরের টপিকসটাতে যাই। তাহলে এবার আমরা দেখব তেজস্ক্রিয় মৌলের বিকিরিত রশ্মি। তেজস্ক্রিয় মৌল থেকে আসলে কি কি রশ্মি বিকিরিত হয়। আমরা যে কোনো একটা তেজস্ক্রিয় মৌল আমরা ধরলাম, এই যে ইউরেনিয়াম, তোমরা দেখছো ইউরেনিয়াম একটা মৌল 92। এই যে ইউরেনিয়াম মৌলটা যে আছে, এই মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তিন ধরনের রশ্মি নির্গত হতে পারে। একটাকে আমরা বলবো হলো আলফা রশ্মি। কি বলা হচ্ছে, এই যে আলফা। আর একটাকে বলা হচ্ছে বিটা রশ্মি, তারপরে আরেকটাকে বলা হচ্ছে গামা রশ্মি। সাধারণত যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে তিন ধরনের রশ্মি নির্গত হয়। একটাকে বলা হয় আলফা, একটাকে বলা হয় বিটা, একটাকে বলা হচ্ছে গামা। চলো আমরা দেখে নেই। এই যে তেজস্ক্রিয় বিকিরিত রশ্মিগুলো, এক নম্বর আছে আলফা রশ্মি। কি রশ্মি, আলফা রশ্মি। ওকে, দুই নম্বরে কি রশ্মি আছে, বিটা রশ্মি, এবং তিন নম্বরে কি রয়েছে, গামা রশ্মি। তাহলে আলফা রশ্মি রয়েছে, বিটা রশ্মি রয়েছে, এবং কি রশ্মি রয়েছে, গামা রশ্মি রয়েছে। তাহলে এই যে কোন মৌলর তেজস্ক্রিয় আইসোটোপ গুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে কি কি রশ্মি নির্গত হয়, আলফা রশ্মি নির্গত হয়, বিটা নির্গত হয়, এবং কি হয় বলতো, গামা রশ্মি নির্গত হয়। তাহলে এই যে আলফা রশ্মিটা আমরা দেখে নেব। আলফাটা কি জিনিস, আলফাটা হচ্ছে, এই যে আলফা বলতে সাধারণত আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে এই যে আলফা। আলফা বলতে যেটাকে বুঝি, একটা হিলিয়াম মৌল থেকে তুমি, হিলিয়াম মৌলের ভর কত বলতো, 4, তার প্রোটন সংখ্যা কত, 2। সেখান থেকে যদি দুইটা ইলেকট্রনকে তুমি সরিয়ে নাও, তাহলে শুধুমাত্র হিলিয়াম পরমাণুটা একটা নিউক্লিয়াসে পরিণত হয়। এই যে নিউক্লিয়াসটা, এটাকে আমরা বলতেছি আলফা রে তথা আলফা রশ্মি। এরপরে বিটা, বিটা আমরা কাকে বলতেছি, বিটা বলতেছি এই যে 0, -1, অর্থাৎ প্রোটনের ঘরে, অর্থাৎ প্রোটন যেখানে আছে সেখানে -1, এই যে ইলেকট্রন, বা আমরা 0, -1 বিটা এভাবে প্রকাশ করতে পারি। গামাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, আমরা গামাকে প্রকাশ করতে পারি, গামা হচ্ছে এই যে 0, 0 n বলা যায়, বা 0, 0 এই যে গামা, এভাবে প্রকাশ করা যায়। গামাতে প্রোটন সংখ্যাও নেই, 0, ভর সংখ্যাও 0। আর বিটাতে হলো ভর সংখ্যা 0 এবং হচ্ছে প্রোটন সংখ্যার জায়গায় হচ্ছে কত বসতেছে, -1। আর আলফাতে কি বসতেছে, আলফাতে বসতেছে ভর সংখ্যার জায়গা 4 এবং প্রোটন সংখ্যা কত বলতো, 2। ঠিক আছে, আশা করি তুমি এই সংখ্যাগুলো বুঝতে পারবা। এরপরে একটা বিষয় তোমার মাথায় রাখতে হবে যে আলফা রশ্মি, যদি কোনো মৌল থেকে আলফা বিকিরণ হয়ে যায়, আলফা রশ্মি বেরিয়ে যায়, এটাকে আমরা বলবো আলফা নিঃসরণ হওয়া বা আলফা ইমিশন হওয়া। তাহলে যদি কোনো পরমাণু থেকে আলফা বেরিয়ে যায়, মনে রাখতে হবে নতুন যে মৌলগুলো সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আলফা বেরিয়ে যাওয়ার ফলে বা আলফা ওখান থেকে বের হয়ে যাওয়ার ফলে, পরমাণু থেকে আলফা বের হয়ে গেলে যে নতুন মৌলটা সৃষ্টি হবে, সেই মৌলটিতে তার প্রোটন সংখ্যা কিন্তু 2 কমে যাবে এবং ভর সংখ্যা কত কমে যাবে, 4 কমে যাবে। অর্থাৎ যে মৌল থেকে আলফাটা বেরিয়ে গেল,
তারপরে যে নতুন মৌলটা তৈরি হলো সেই মৌলটার প্রোটন সংখ্যা 2 কম থাকবে এবং ভর কত কম থাকবে, 4 কম থাকবে। কেন ভর কম থাকবে? কারণ এখানে তো এই যে বিট তোমার আলফার ভর কত, আলফার ভর 4 না, আর প্রোটন কত 2 না, তাহলে ভর যদি আলফা বেরিয়ে যায়, কত থেকে, আলফা থেকে বেরিয়ে গেল, ধরো যে আমি একটা তেজস্ক্রিয় মৌল, আমার কাছ থেকে কি বেরিয়ে গেল, একটা আলফা বেরিয়ে গেল। তা আলফা যদি বেরিয়ে যায় তাহলে আলফা কি নিয়ে যাবে, আলফা ভর নিয়ে যাবে। কত ভর নিয়ে যাবে, 4 ভর নিয়ে, 4 একক ভর নিয়ে যাবে, 4 একক বেরিয়ে গেল, ঠিক আছে। এবার প্রোটন কত নিয়ে যাবে, প্রোটন নিয়ে যাবে 2 একক, তাহলে প্রোটনটাও 2 এককটা নিয়ে চলে যাবে। চলো দেখি, এই যে এইখানে একটা মৌল, তার নাম হচ্ছে রেডিয়াম। এই যে এই মৌলটার নাম হচ্ছে রেডিয়াম। তার প্রোটন সংখ্যা কত, দেখো প্রোটন সংখ্যা হচ্ছে কি 88 এবং তার ভর সংখ্যা কত, ভর সংখ্যা 226। তাহলে সেখান থেকে যদি কি বের হয়ে যায়, আমাদের আলফা পার্টিকেলস, আলফা রশ্মি, আলফা কণা যদি বেরিয়ে যায়, এই যে আলফা কণার সংখ্যাটা আমরা সবাই জানি, আলফা কণা হচ্ছে 4 হিলিয়াম। তাহলে 2 এই হিলিয়াম যদি বেরিয়ে যায়, হিলিয়াম যদি বেরিয়ে যায় অর্থাৎ আলফা পার্টিকেলসটা যদি বেরিয়ে যায় তাহলে কত বাড়লো, 2, এই যে 2 বেরিয়ে গেল না, তাহলে 88 থেকে 2 বাদ দাও, দেখো কত আছে, 86 না। তারপরে 226 থেকে 4 বাদ দাও, কত, 222 না। তাহলে এই যে 222, অর্থাৎ কোন মৌল থেকে আলফা যদি বেরিয়ে যায় তার পূর্ণ সংখ্যা 2 কমবে, ভর সংখ্যা 4 কমে। আবার এবার দেখো বিটা, এই যে বিটা, বিটা মানে কি, এই যে বিটা মানে -1, বিটা মানে কি -1। তাহলে চলো আমরা দেখি নেই বিটা কিভাবে হয়। কোন তেজস্ক্রিয় মৌলের বিটা নির্গমন হলে বা বিটা যদি নির্গত হয়ে যায় আর সৃষ্ট নতুন পরমাণুতে প্রোটন সংখ্যা একক বৃদ্ধি পাবে, তবে ভর সংখ্যা স্থির থাকবে। ধরো কোন মৌল থেকে, আমার এই মৌল থেকে আমি ধরলাম একটা তেজস্ক্রিয় মৌল, সেখান থেকে বিটা বেরিয়ে গেল, কি বেরিয়ে গেল, বিটা। যদি বিটা বের হয় তাহলে তার প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পাবে। কারণ আমরা বিটার মধ্যে দেখেছিলাম যে বিটার নিচে আছে মাইনাস সাইন, কি আছে, মাইনাস সাইন। তাহলে এই যে বিটা যদি বেরিয়ে যায় তাহলে প্রোটন সংখ্যা আমার 1 বৃদ্ধি পাবে আর ভর সংখ্যা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। চলো দেখে নেই। তাহলে এই যে একটা মৌল, তার নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম, ঠিক আছে। অ্যাক্টিনিয়াম থেকে একটা বিটা বেরিয়ে গেল, কি বেরিয়ে গেল, বিটা। বিটা মানে কি, এই যে -1 এবং হচ্ছে ইলেকট্রন উপরে 0। তাহলে যদি -1 হয়ে যায় তাহলে তুমি এইভাবে হিসাব করো তো, এই দেখো 232 নিচে কত, 89, ওকে, এর সাথে প্লাস করবা, তাই না, মানে প্লাস মানে সংযুক্ত করা। আর তুমি যে কাজটা করবা সেটা হলো মাইনাস করবা। কেন, তোমার কাছে বেরিয়ে যাচ্ছে, কোনো কিছু বেরিয়ে গেলে কি করতে হয়, মাইনাস করতে হয়। তাহলে এই যে মাইনাস করো, -0 -1, এই যে বিটা। তাহলে দেখো তো এই যে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হবে না। এই যে 89 আর কত হবে, এখানে 90 হয়ে যাবে না, আর উপরে 232 ঠিকই থাকবে না। এখানেও কিন্তু সেম ঘটনা ঘটেছে। তাহলে আমরা একটু দেখি, দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে এই যে এখানে রয়েছে কত, 89, এখানে 1 বেড়ে গেছে। দেখো আমাদের বিটা নির্গমন হলে কিন্তু প্রোটন সংখ্যাটা 1 বেড়ে যায় আর ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এরপরে আমরা দেখি গামা রশ্মি। আমরা জানি গামা রশ্মি আসলে এর কোনো কি নাই, চার্জ থাকে না, কোনো ভর থাকে না। এই যে আমরা এখানে দেখছি এর কোনো চার্জও নাই, এর কি নাই, কোনো ভরও থাকে না। আর গামা রশ্মি মূলত একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় রশ্মি, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। চলো আমরা দেখি স্পেশালি এই যে যে কোনো মৌল থেকে যখনই এই জিনিসগুলো বেরিয়ে যায়, তথা আলফা বিটা গামা রশ্মি যদি বেরিয়ে যায় তাহলে আমরা কি পাইলাম, এক কথায় যে বিভিন্ন ধরনের নতুন মৌল পাবো, তাই না। তাই এই মৌলগুলো যখন আমরা পাবো, তো কিভাবে পাচ্ছি, যদি আলফা বেরিয়ে যায় ওই মৌলটা, নতুন মৌলটাতে আমাদের পাচ্ছি হলো ভর সংখ্যা 4 কমে যাচ্ছে, প্রোটন 2 কমে যাচ্ছে। যদি বিটা বের হয়ে যায় তাহলে ভর অপরিবর্তিত থাকতেছে, প্রোটন কত বাড়তেছে, 1 বাড়তেছে। গামা যদি নির্গত হয় তাহলে কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। এখন এই তেজস্ক্রিয় মৌলগুলোর সবগুলো একটা কমন, বলবো যে সবগুলোর একটা কমন বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যগুলো কি, চলো আমরা দেখি। বৈশিষ্ট্য নাম্বার 1, এরা অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে। অর্থাৎ যে কোনো আলো যেমন স্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে, অস্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো যেতে পারে না, সেখানে আলো শোষণ ঘটে। কিন্তু এই তেজস্ক্রিয় রশ্মিগুলো কি হয়, তারা হচ্ছে অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়েও কি করতে পারে, যেতে পারে। তারপরে যে গ্যাসের মধ্য দিয়ে যায় তাকে আয়নিত করে। ধরো আমি একটা গ্যাস নিলাম, গ্যাসটার নাম হচ্ছে কি, ধরো যে হাইড্রোজেন গ্যাস। তাহলে এই যে হাইড্রোজেন গ্যাসের মধ্য দিয়ে আমি যদি একটা তেজস্ক্রিয় রশ্মি পাঠাই, এই যে তেজস্ক্রিয় রশ্মি পাঠাই, তাহলে এই গ্যাসটাকে কি করে ফেলবে, তারা আয়নিত করে ফেলবে।
অর্থাৎ প্লাস প্লাস করে ফেলবে। এই যে আয়নিত করে ফেললো, এই আয়নিত করে কারা? যে কোনো গ্যাসের মধ্য দিয়ে তেজস্ক্রিয় রশ্মিগুলো পাঠাইলে ওই গ্যাসগুলোকে তারা আয়নিত করতে পারে। ঠিক আছে, এরপরে আরো একটা বৈশিষ্ট্য আছে, তোমরা একটু লিখে নাও কষ্ট করে 3 নাম্বার দিয়ে, সেটা হচ্ছে অন্ধকারে, অর্থাৎ আমরা কম আলোতে অন্ধকারে ফটোগ্রাফি ফটোগ্রাফি ফিল্মে ফিল্মে তারা কি করে? দাগ সৃষ্টি করে। এটা একটু কষ্ট করে তোমরা লিখে রাখো, সৃষ্টি করে। ওকে, তাহলে অন্ধকারে ফটোগ্রাফি ফিল্ম কোনটা? অনেকে তোমরা দেখছো অসুস্থ হলে বিভিন্ন কারণে ডাক্তার এক্স রে দিয়ে থাকে, তাই না? এই যে এক্স রে যখন করা হয়, এক্স রে করার পরে যে ফিল্ম আছে, অর্থাৎ যে প্লাস্টিকের একটা আমরা কি বলি ফিল্ম পাওয়া যায়, সেই ফিল্মটা তোমাদেরকে যারা দেয়, দেখবা যে ফিল্মে তোমাদের হাড়ের বা বিভিন্ন অঙ্গের এক ধরনের ছবি থাকে, তাই না? যখন এক্স রে করা হয়, ওই এক্স রে ফিল্মটাকে অন্ধকারের মধ্যে রাখা হয়। যখন অন্ধকারের মধ্যে রাখে, তাহলে ওইখানের মধ্যে দাগ সৃষ্টি করে, যে হাড়ের ছবিগুলো পাচ্ছ বা তোমার এই যে বুকের পাঁজরের যে ছবিগুলো ওখানে তুমি দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু অন্ধকারে রাখার কারণেই কিন্তু কি হয়েছে, ওখানে আরো বেশি মাত্রায় ফুটে উঠেছে। অর্থাৎ ওইটাকেই বলা হচ্ছে যে অন্ধকারে ফটোগ্রাফি ফিল্মে তারা কি করে? দাগ সৃষ্টি করে। তাহলে এইগুলো ছিল আমাদের তেজস্ক্রিয় মৌলের 3টি প্রধান বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারবে। 2 নম্বরটা হচ্ছে যদি কোনো গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে যায়, তাহলে সেই গ্যাসীয় মাধ্যমটাকে আয়নিত করবে বা গ্যাসটাকে আয়নিত করে ফেলবে। এবং 3 নম্বরটা ছিল কি বলতো, যে অন্ধকারের মধ্যে রাখলে ফটোগ্রাফি ফিল্মের মধ্যে তারা কি করবে? দাগ সৃষ্টি করবে। ওকে, চলো আমরা পরের টপিকটাতে যাই। আশা করছি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা দেখি আলফা, বিটা ও গামা রশ্মির তুলনা। আলফা, বিটা এবং গামা রশ্মির মধ্যে একটা তুলনা করব, যে আলফার কি অবস্থা, বিটার কি অবস্থা, গামার কি অবস্থা। চলো দেখি। আলফা এই রশ্মিটাকে, এই যে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং কি গামা রশ্মি, এই আলফার আপেক্ষিক চার্জটা আছে +2, এর হলো -1, এর হলো কত? 0। আমি তোমাদেরকে এই যে একটু আগেই দেখাইলাম যে আলফা মানে কি? আলফা মানে হচ্ছে 4 হিলিয়াম, এই যে 2+, এই যে 2+ চার্জ, এই যে তার আপেক্ষিক চার্জটা হচ্ছে কত? 2। বিটা মানে কি? বিটা মানে 0, -1 ইলেকট্রন, এই যে তার -1, এটা হলো তার কত? চার্জ। আর গামা মানে কি ছিল? 0, 0, n, এই যে এখানে তার কোনো চার্জ নাই। তাহলে আপেক্ষিক চার্জের পরিমাণটা বুঝলাম। এরপরে দেখো এখানে ভর কত। তাহলে এইখানে তুমি জানো যে এই যে ভর কত, এর ভর কত? 4 না? তাহলে এই যে এর একক হলো 4 একক। এইখানে বিটার কি কোনো ভর আছে? নাই, এই জন্য 0। গামার কি কোনো ভর আছে? নাই, গামার ভরও 0। তাহলে এইখানে কয়টা চার্জ? এটা হলো দ্বিধনাত্মক চার্জ যুক্ত হিলিয়াম প্লাস, আর এটা কি মাইনাস না, একক ঋণাত্মক চার্জ যুক্ত, আর এটা কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার আসো আমরা দেখে নেই ছেদন ক্ষমতা। ছেদন ক্ষমতা মানে হলো ভেদ করার ক্ষমতা, তথা ভেদ করে যেতে পারবে, ভেদন ক্ষমতা। কোনো কিছুর মধ্য দিয়ে চলে যাওয়ার যে ক্ষমতাটা, সেটার নামই হচ্ছে ছেদন ক্ষমতা বা হচ্ছে কি ভেদন ক্ষমতা। এই যে ভেদন ক্ষমতা, ছেদন ক্ষমতা বা কি ভেদন ক্ষমতা। তাহলে দেখলাম আলফা রাশির ভেদন ক্ষমতা অত্যন্ত কম, যেটা 1 গুণ যদি আমরা ধরি, তাহলে তার থেকে বিটা রাশি হবে 1000 গুণ ছেদন ক্ষমতা। তার থেকে আমরা পাবো হইলো, বিটার থেকে পাচ্ছি হইলো কত? এখানে 10,000 গুণ। তার মানে আমরা যদি আলফাটাকে 1 গুণ ধরি, তাহলে বিটা হবে তার তুলনায় 1000 গুণ, তারপরে গামা হবে 10,000 গুণ। এত বেশি ছেদন ক্ষমতা হতে পারে। আর একটা জিনিস তোমরা মনে রেখো, যদি পারো তাহলে এইখানে গতিটাও মনে রাখতে পারবা তোমরা, গতি, আসলে গতি। তাহলে মূলত আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি এখানে, এই যে কোন রাশিগুলোর গতি বেশি, যদি আমরা গতি নিয়ে আলোচনা করি, তাহলে মনে রাখো আলফার গতিটা কিন্তু সবচেয়ে বেশি, এটা হলো সর্বাধিক। একটু লাইন বাড়িয়ে তোমরা কষ্ট করে একটু লিখে নাও, এই আলফার গতিটা কিন্তু সর্বাধিক। আর বিটার গতিটা যেটা আছে, এটা কিন্তু মধ্যম প্রকৃতির, ঠিক আছে। আর যেটা গামা আছে, সেটা কিন্তু সর্বনিম্ন, সর্বনিম্ন। তাহলে একটা জিনিস তুমি মনে রাখতে পারো, যে যার ছেদন ক্ষমতা কম তার গতিটা বেশি, যার ছেদন ক্ষমতা সবচেয়ে বেশি তার গতি কিন্তু সবচেয়ে কম। ওকে, ওকে, ঠিক আছে। তোমরা নোট করে করে লিখবা এবং বইয়ের সাথে মিল রেখে রেখে পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবা অল্প সময়ের মধ্যেই তুমি পড়াগুলো কভার করতে পারতেছো। ওকে, আমরা পরের টপিকটাতে যাই। আমরা এবার দেখব চিকিৎসা বিজ্ঞানে আইসোটোপের কিছু ব্যবহার রয়েছে।
এই যে আইসোটোপের যে ব্যবহারগুলো রয়েছে আমি তোমাদেরকে বলি, এই ব্যবহারগুলো কিন্তু মেডিকেল পরীক্ষার জন্য কিংবা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এই জন্য তোমরা এই জিনিসগুলো একটু কেয়ারলি সতর্কতার সাথে পড়ার চেষ্টা করবে। সেটা হলো, চলো দেখে নেই। আইসোটোপ এর আয়োডিন, আয়োডিন 131, এটা টিউমারের অবস্থান, আয়তন এবং থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত চিকিৎসায় ব্যবহার হয়। থাইরয়েড বলে, গ্রামে আমরা ঘ্যাগ বলি, যেটা গলায় হয়। ঠিক আছে, তোমরা দেখো ছোট বাচ্চাদের আয়োডিনের অভাবে ঘ্যাগ হয়, মানুষের হয়। এই যে কি হয়, অনেক সময় খাদ্য লবণে আয়োডিনের অপূর্ণতা থাকার কারণে এই রোগটা কিন্তু দেখা যায়। তাহলে আয়োডিনের অভাবে হয়। তারপরে চলো, এই যে রক্তস্রোতে তোমার এই যে টাইটেনিয়াম, এটা রক্তস্রোতে মিশ্রিত করে শরীরে রক্তের পরিমাণ নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে তুমি যদি শরীরে রক্ত কতটুকু আছে এটা জানতে চাও, রক্তের পরিমাণ বের করতে চাও, তাহলে টাইটেনিয়াম ব্যবহার করা যায়। তারপরে ক্যান্সার এবং টিউমার আক্রান্ত কোষ ধ্বংস করে কারা? কোবালসাইট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো এখানে তোমরা কম করে হলেও 100-200 স্টার দিয়ে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট, অনেক যা বার এসেছে কিন্তু। হ্যাঁ, তাহলে ক্যান্সার বা টিউমার আক্রান্ত কোষ ধ্বংস করতে কোনটি ব্যবহার করা হচ্ছে? কোবালসাইট ব্যবহার করা হচ্ছে। রক্ত স্বল্পতা, যাকে আমরা এনিমিয়া বলি, এই যে এনিমিয়া রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় ফসফরাস 32। তারপরে হচ্ছে পৃথিবীর বয়স নির্ণয়, জীবাশ্ম জ্বালানির বয়স নির্ণয়, বিভিন্ন কঙ্কাল তোমরা দেখবা বিভিন্ন মরুভূমিতে কঙ্কাল পাওয়া যাচ্ছে, এই কঙ্কালের বয়স নির্ণয় করা হচ্ছে, এত বছর আগের পুরাতন একটা কঙ্কাল, বলে না? এইটা নির্ণয়ের জন্য কি করতে হয়? কার্বন 14 ব্যবহার করতে হয়। এরপরে ডিএনএ আরএনএ এর গঠন পর্যালোচনা করতে, ডিএনএটা ডাবল হেলাক্সিটার গঠন বা সিঙ্গেল হেলাক্সির গঠনটা কোন মানব দেহের জন্য, কোন প্রাণীর জন্য, কোন উদ্ভিদের জন্য, কোনো অন্য কোনো কিছুর জন্য ডিএনএটা কেমন স্ট্রাকচারটা হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য, পর্যালোচনা করার জন্য কার্বন 14 এবং ফসফরাস 32 ব্যবহার করা হয়। পাথরের বয়স নির্ণয়, এই যে ইউরেনিয়াম 238, খুব 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 বেশি ইম্পর্টেন্ট, এটা কয়েকটা স্টার দিয়ে রাখো। এত বেশি ইম্পর্টেন্ট যে পরীক্ষায় যে কোনো সময়ে আসতে পারে। তাহলে এটা একটু ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবা যে এই যে পাথরের বয়স নির্ণয়, পাথরের বয়স নির্ণয় ব্যবহার করা হচ্ছে কি বলতো? ইউরেনিয়াম 238, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কয়েকটা স্টার তোমরা দিয়ে দিতে পারো। ওকে, আয়রন পরিশোধন গবেষণাগার, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট, আয়রন 59 এবং আয়রন ফসফেট ব্যবহার করা হয়। রক্ত সঞ্চালন গবেষণায় ব্যবহার করা হচ্ছে সোডিয়াম 24। আমরা এমনিতেই জানি খাদ্য লবণ রক্তের মাত্রা বাড়িয়ে দেয়, রক্তের গতি বাড়িয়ে দেয়, প্রেশার বাড়িয়ে দেয়। হ্যাঁ, মস্তিষ্কে টিউমারের স্থানের জন্য টেকনিশিয়াম 99, ক্যান্সার চিকিৎসার জন্য রেডিয়াম 226, মৃত্তিকা বিনষ্ট বা ধ্বংসের উৎস নির্ধারক, মানে মাটি নষ্ট হয়ে যাচ্ছে কার কারণে, সেগুলোর জন্য সিজিয়াম 137, ক্যামেরা বা প্লাজমা প্রদর্শনের লাইট সেন্সর হিসেবে ব্যবহার করা হয় নিকেল 63, খুব ইম্পর্টেন্ট, লাইট সেন্সর হিসেবে ব্যবহার করা হচ্ছে কি? নিকেল 63। এই যে ব্যবহারগুলো আছে, এই ব্যবহারগুলো চার্ট করে লিখে টেবিলের উপর টাঙায় রাখবা, যাতে করে সব সময় চোখে পড়ে, কারণ এখান থেকে যে কোনো সময় একটা প্রশ্ন তোমার কিন্তু কমন পড়ে যাবে। ঠিক আছে, এটা বোর্ডে আসবে, বোর্ডে না আসলে দেখবা যে মেডিকেল পরীক্ষাতে আসবে, মেডিকেলে না আসলে দেখবা যে ঢাকা ইউনিভার্সিটিতে আসবে, না হলে বুয়েটের ফিলিতে আসবে, কোথাও না কোথাও এখান থেকে একটা কোশ্চেন তুমি মাস্ট আসবেই আসবেই, তুমি পাবা কমন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা একটু ভালো করে যত্ন সহকারে পড়ার চেষ্টা করো। ঠিক আছে, আমরা পরবর্তী টপিকটাতে যাই। আমরা দেখব নিউক্লিয় বিক্রিয়া। ওয়াও, এটা একটা খুবই মারাত্মক একটা বিক্রিয়া। এই বিক্রিয়া দিয়েই বর্তমান সময় পৃথিবীতে সবাই সবাইকে হুমকি ধামকি দিচ্ছে। এই যে ইসরায়েল হুমকি দিচ্ছে, আমেরিকা হুমকি দিচ্ছে, রাশিয়া হুমকি দিচ্ছে, ইরান ইসরায়েলকে দিচ্ছে, কিভাবে? এই নিউক্লিয় বিক্রিয়াটা কাজে লাগিয়ে কিন্তু হুমকি দিচ্ছে, তাই না? নিউক্লিয়ার ওয়েপেন্স বা এই যে নিউক্লিয়ার যে শক্তি যার কাছে যত বেশি রয়েছে সে বেশি কিন্তু তত বেশি শক্তিধর, সেই বিক্রিয়াটা আমরা আজকে পড়বো। তাহলে নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয়ার রিঅ্যাকশনটা কি? কোনো উচ্চ গতি সম্পূর্ণ কণা বা ক্ষুদ্র নিউক্লিয়াস, যেমন আলফা কণা, ঠিক আছে, এইটা দ্বারা অপর কোনো পরমাণু নিউক্লিয়াসকে আঘাত করে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের পরিবর্তনের মাধ্যমে আমরা কি করি বলতো? নতুন নিউক্লিয়াস বিশিষ্ট যদি মৌল তৈরি করি, তাহলে ছোট ছোট কণা অর্থাৎ আলফা কণা বা আরো ক্ষুদ্র কোনো নিউক্লিয়াস দ্বারা অপর কোনো মৌলের নিউক্লিয়াসকে আঘাত করব। ঠিক আছে, এই নিউক্লিয়াসকে আঘাতের মাধ্যমে ওই নিউক্লিয়াসটা পরিবর্তন করে যদি নতুন নিউক্লিয়াস বিশিষ্ট আমরা পরমাণু তৈরি করি, তাহলে সেটাকে আমরা কি বলবো? আমরা সেটাকে নিউক্লিয় বিক্রিয়া বলবো। ওকে, ফাইন, কথা কি বুঝতে পেরেছো? তাহলে একটা ছোট ছোট নিউক্লিয়াস দ্বারা যে কোনো মৌলের একটা নিউক্লিয়াসে আঘাত করলা, ওই নিউক্লিয়াসটা ভেঙে গেল, ভেঙে গিয়ে কিংবা ওর সাথে যুক্ত হলো হয়ে নতুন একটা নিউক্লিয়াস তৈরি করলো। এই নিউক্লিয়াসটা কি তৈরি করার প্রক্রিয়াটার নামই হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। চলো, নিউক্লিয় বিক্রিয়াগুলো সাধারণত 3 ধরনের হয়। এই যে নিউক্লিয় বিক্রিয়াগুলো 3 ধরনের হয়, চলো এই নিউক্লিয় বিক্রিয়াগুলো আমরা দেখে নেই 3 প্রকার কি কি। 1 নম্বর হলো ট্রান্সমুটেশন।
এই বিক্রিয়ার মাধ্যমে নতুন মৌল হয়, যেগুলো তোমরা পর্যায় সারিতে রয়েছে। ট্রান্স অ্যাক্টিনিয়াম, মানে অ্যাক্টিনিয়াম থেকে যে মৌলগুলো, ট্রান্স রেডিয়াম, রেডিয়াম থেকে যে মৌলগুলো তৈরি হয়েছে। অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়ায় যদি নতুন মৌলের প্রয়োজন হয়, নতুন মৌল তৈরি করার দরকার পড়ে, তাহলে আমরা যে বিক্রিয়াটা করি সেই বিক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। তাহলে ট্রান্সমুটেশন বিক্রিয়াতে আমাদের কি সৃষ্টি হবে? আমাদের সৃষ্টি হবে কিন্তু নতুন মৌল। ওকে, এরপরে আমরা দেখি 2 নম্বরটা, নিউক্লিয় ফিশন। নিউক্লিয় কি? ফিশন। নিউক্লিয় হচ্ছে ফিশন। এই ফিশন বিক্রিয়াটাতে শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। পারমাণবিক চুল্লিতে বর্তমান সময় আমরা যে বিক্রিয়াটা করতেছি, আমরা রাশিয়ার সহায়তায় আমাদের ওই যে ভেড়ামারা রামপালে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার বা সেখান থেকে বিদ্যুৎ তৈরি করার যে বাংলাদেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা কোন বিক্রিয়ার মাধ্যমে? সেটা হচ্ছে নিউক্লিয় ফিশন বিক্রিয়ার মাধ্যমে। এবং নিউক্লিয় ফিউশন বিক্রিয়া, এটাও তো প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন হয়, তবে নিউক্লিয় ফিউশনটা ঘটে সূর্যের মধ্যে। সূর্যের মধ্যে এই বিক্রিয়াটা ঘটছে, অবিরত বিক্রিয়াটা ঘটেই চলছে। ঠিক আছে, আমরা এই নিউক্লিয় কয়েক ধরনের বিক্রিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, আমরা চলো প্রথমত আলোচনা করি নিউক্লিয় ট্রান্সমুটেশন বিক্রিয়া। তাহলে 1 নম্বর বিক্রিয়াটা আমরা আলোচনা করব, বিক্রিয়াটার নাম হচ্ছে নিউক্লিয় কি? ট্রান্সমুটেশন বিক্রিয়া। চলো আমরা দেখে নেই। কোন মৌলের স্থায়ী নিউক্লিয়াসকে, কোন মৌলের কাকে? স্থায়ী নিউক্লিয়াসকে উচ্চ গতিশীল কি কণা? একটু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে উচ্চ গতিশীল নিউট্রন, প্রোটন অথবা আলফা কণা, ঠিক আছে, দ্বারা আঘাত করা। এই যে এই কথাটা ভালো করে মনে রাখতে হবে, নিউটন দ্বারা আঘাত করবা, প্রোটন দ্বারা আঘাত করবা, আলফা কণা আঘাত করবা, অথবা অপর পরমাণু নিউক্লিয়াস দ্বারা আঘাত করে নতুন মৌলে পরিণত করাকে বলা হবে ট্রান্সমুটেশন বিক্রিয়া। তবে বিভিন্ন আমরা ডেন্টাল পরীক্ষাতে, মেডিকেল পরীক্ষাতে বা বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে আমরা দেখেছি ট্রান্সমুটেশন বিক্রিয়াতে কোন মৌলগুলো দ্বারা আঘাত করা হয়, কোন মৌলগুলো দ্বারা আঘাত করা হয় না, এই ধরনের কোশ্চেন আসতে দেখেছি। তো মনে রেখো, বিশেষ করে নিউটন দ্বারা আঘাত করবা, প্রোটন দ্বারা আঘাত করবা, এবং কি দ্বারা আঘাত করবা? আলফা কণা দ্বারা আঘাত করবা। এখন তুমি প্রশ্ন করতে পারো যে আমরা তো আলফা কণা কি সেটা জানি, আলফাটা হচ্ছে কত? 4 হিলিয়াম 2+ চার্জ, এটা আমরা জানি। তারপরে আমরা জানি যে বিটাটা কি সেটা আমরা জানি, যে 0 - 1 ইলেকট্রন আমরা জানি। আমরা গামা কি সেটাও আমরা জানি, 0 0 n। কিন্তু আমরা তো প্রোটন চিনি না, তাই না? প্রোটনটা আমি আরেকবার তোমাদেরকে চিনাই দিচ্ছি। তাহলে প্রোটন কোনটা? আসলে এই প্রোটনটাকে প্রকাশ করা হয় 1 1 H দ্বারা, অর্থাৎ ভর সংখ্যা 1 তার প্রোটন সংখ্যা 1, এটাকে প্রোটন দ্বারা চিহ্নিত করা হয়। এরপরে চলো দেখে নেই নিউটন কি। নিউটনকে এভাবে প্রকাশ করা হয়, উপরে হলো 1, নিচে হলো 0 n, অর্থাৎ ভর সংখ্যা 1 বাড়া, এটাকে আমরা নিউটন বলতেছি, যার প্রোটন সংখ্যা নেই। এই জিনিসগুলো দ্বারা যদি তুমি কোনো মৌলকে আঘাত করে নতুন মৌল পরিণত করো, তাহলে এটাকে আমরা ট্রান্সমুটেশন বিক্রিয়া বলবো। কি বলবো? ট্রান্সমুটেশন। আমি এই বিক্রিয়াটা বোঝার একটা খুব সহজ পদ্ধতি তোমাকে আমি দিচ্ছি। সহজ পদ্ধতিটা হচ্ছে, এই বিক্রিয়াতে শর্ত শর্ত হলো, মনে রাখবা, একটি নতুন মৌল তৈরি হবে, একটি নতুন মৌল তৈরি হবে। এই কথাটা শুধু মনে রাখবা, নতুন মৌল তৈরি হবে। বিক্রিয়াতে যখন তুমি আলফা দ্বারা, নিউটন দ্বারা কিংবা প্রোটন দ্বারা আঘাত করতেছো, একটা মাত্র মৌলই কিন্তু নতুন তুমি পাবা উৎপাদে। বিক্রিয়ায় যে মৌলটাকে আঘাত করতেছো, উৎপাদে একটা নতুন মৌল পাচ্ছ, একটা নতুন মৌল পাবা। প্রথম নম্বর শর্ত এটা। 2 নম্বর শর্ত, যদি তুমি 1 1 S তথা এই যে প্রোটন দ্বারা তুমি যদি আঘাত করো, একে দ্বারা যদি আঘাত করো, ধরো তুমি কাউকে আঘাত করলা প্রোটন দ্বারা, তাহলে তুমি উৎপাদে কি পাবা? আসলে উৎপাদে তুমি 10 n, মানে তুমি নিউটন পাবে। এই যে নিউটন পাবে। এই কথাটা একটু মাথায় রেখো, ঠিক আছে? তাহলে আমি যদি কাউকে প্রোটন দ্বারা আঘাত করি, তাহলে আমি কি পাচ্ছি? উৎপাদে আমি একটা নিউটন পাচ্ছি। এরপরে তুমি যদি কখনো কাউকে নিউটন দ্বারা আঘাত করো, এই যে নিউটন দ্বারা যদি আঘাত করো, এই যে নিউটন দ্বারা আঘাত করলে তুমি অবশ্যই প্রোটন পাবে, ঠিক আছে? তাহলে মোট কথা কি দাঁড়ালো, যখন কোনো মৌলকে নিউক্লিয়াসটাকে তুমি প্রোটন দ্বারা আঘাত করলা, তাহলে তুমি অবশ্যই উৎপাদে নিউটন পাচ্ছ। আবার ওই বিক্রিয়ায় কোনো মৌলকে তুমি যদি নিউটন দ্বারা মারো, তাহলে তুমি কি পাবা? উৎপাদে গিয়ে আবার প্রোটন পাচ্ছ, তাই না? এই দুটো কথা মনে রাখতে হবে, প্রোটন দ্বারা আঘাত করলে নিউটন, নিউটন দ্বারা আঘাত করলে প্রোটন। আর বিক্রিয়ক থেকে উৎপাদে একটা মাত্র নতুন মৌল তুমি পাচ্ছ। এই দুইটি কথা যদি তুমি মনে রাখতে পারো,
তাহলে তুমি কিন্তু ট্রান্সমিউটেশন বিক্রিয়া দেখলেই চিনতে পারবা, কোনোদিনও তোমার ভুল হবে না। ঠিক আছে, চলো দেখি। এই যে এটাকে আমরা একটু আলাদা করে রাখতেছি, আমরা আমরা উদাহরণগুলো একটু প্র্যাকটিস করব। ঠিক আছে, উদাহরণগুলো আমরা একটু প্র্যাকটিস করি। চলো আমরা দেখে নেই, উদাহরণগুলো প্র্যাকটিস করব। চলো, এই যে বলা হয়েছে এখানে স্ক্যান্ডেনিয়াম, কি বলছে? এই যে স্ক্যান্ডেনিয়াম 45, নিচে কত 21, তাই না? এই যে একে কি করা হয়েছে, একটা নিউটন দ্বারা আঘাত করা হয়েছে। কি দ্বারা আঘাত করছি? নিউটন দ্বারা। স্ক্যান্ডেনিয়ামকে আমি আঘাত করছি নিউটন দ্বারা। তাহলে আমি যদি নিউটন দ্বারা আঘাত করি তাহলে অবশ্যই উৎপাদে কি পাবো? প্রোটন পাবো। তাহলে প্রোটনের সংজ্ঞাটা আমি লিখে রাখি। অর্থাৎ আমি যে স্ক্যান্ডেনিয়ামটাকে, তোমরা এখানে দেখো আমি লিখতেছি উপরে, তারপরে হচ্ছে এই যে লিখলাম, একে তুমি আঘাত করলা 10 দ্বারা, নিউটন দ্বারা। ওকে, তাহলে তুমি, আমি বলছি কি, যদি তুমি কাউকে প্রোটন দ্বারা আঘাত করো তাহলে অবশ্যই অবশ্যই কি পাবা? প্রোটন দ্বারা আঘাত করলে তুমি কিন্তু নিউটন পাবা। নিউটন দ্বারা আঘাত করলে কি পাবা? প্রোটন পাবা। তাহলে আমি এখানে কাকে দ্বারা আঘাত করছি? অবশ্যই নিউটন দ্বারা আঘাত করছি। তাহলে নিউটন দ্বারা যদি আঘাত করি তাহলে প্রোটন পাচ্ছি। প্রোটন মানে 1 বাস, আমরা পেয়ে গেলাম। এখন তুমি দেখো, এই যে 45 আছে না উপরে, 45 আর 1 কত হয়? 46, কিন্তু তোমার চলে গেছে কত? ভর 1 চলে গেছে, তার মানে এইখানে কিন্তু 45ই থাকবে। ঠিক আছে, এরপরে খেয়াল করো, এইখানে 21 আছে, 21 আর 0 কত? 21 হয়। এখানে ভর কত? প্রোটন কত চলে গেছে? প্রোটন চলে গেছে 1, তাহলে আর কত আছে? 20 নম্বর মৌলটার প্রোটন যার, তিনি ক্যালসিয়াম না? দেখো উপরে এই উত্তরটা হলো ক্যালসিয়াম। বাস, জাস্ট আমি তোমাকে যেভাবে বলেছি, প্রোটন দ্বারা আঘাত করলে নিউটন, নিউটন দ্বারা আঘাত করলে প্রোটন পাওয়া যায়। তাহলে আমরা পরেরটা একটু দেখি। পরেরটা কি দেওয়া আছে? পরেরটা হলো এই যে উপরে দেওয়া আছে 58, নিচে দেওয়া আছে কত? 28, এবং মৌলটার নাম কি? নিকেল। একে আঘাত করছি 11 দ্বারা, অর্থাৎ প্রোটন দ্বারা। আবারও আমি বলছি, প্রোটন দ্বারা আঘাত করলে কি হয়? নিউটন। নিউটন দ্বারা আঘাত করলে প্রোটন। তাহলে এখানে কি দ্বারা আঘাত করেছি আমরা বলতো? প্রোটন দ্বারা। তাহলে প্রোটন দ্বারা আঘাত করার ফলে আমি এখানে নিশ্চয়ই কি পাবো? আমি পাবো 10 অর্থাৎ নিউটন পাবো। তাহলে 58 আর 1 কত বলো? 59, 59 থেকে 1 চলে গেছে, তাহলে উপরে কত আছে? 58ই আছে। নিচে 28 আর 1 কত? 29, কিন্তু এখানে আছে কত? 0, তার মানে 29ই হবে। 29 মৌলটার নাম হলো কপার। তাহলে এই যে আমাদের এটা উত্তর। তাহলে এই হলো আমাদের কি? ট্রান্সমিউটেশন বিক্রিয়ার কৌশল। ট্রান্সমিউটেশন মনে রাখা খুব খুব সোজা, যা শুধু মনে রাখতে হয়, প্রোটন দ্বারা আঘাত করবো নিউটন পাবা, নিউটন দ্বারা আঘাত করবো প্রোটন পাবা, আর বিক্রিয়া থেকে উৎপাদে জাস্ট একটা নতুন মৌল সৃষ্টি হবে। ওকে, ফাইন। চলো আমরা পরের নিউক্লিয় বিক্রিয়াটাতে চলে যাই। পরের নিউক্লিয় বিক্রিয়ার নাম হচ্ছে নিউক্লিয় ফিশন। কি নাম? নিউক্লিয় ফিশন। আমরা দেখব এইখানে আমাদের একটা মজার ব্যাপার আছে। এই যে নিউক্লিয় ফিশন, দেখো তো এখানে ফিশন কয়টা অক্ষর? জাস্ট 3টা অক্ষর না বলতো? ফিশনে কয়টা অক্ষর আছে? 3টা। আরেকটা জিনিস আমি তোমাদের এট এ টাইমে দেখাচ্ছি। যদি আমরা পরেরটাতে যাই, নিউক্লিয় ফিউশন, এই যে ফিউশন, এই ফিউশন আছে কয়টা অক্ষর? 4টা অক্ষর। তাহলে তোমাকে আমি খুব ভালোভাবে একটা কথা বলি, 3টা অক্ষর ফিশনে, আর তোমার হচ্ছে কি বলতো ফিউশনে কয়টা অক্ষর আছে? 4টা অক্ষর আছে। তো চলো, এই যে যদি তুমি এভাবে হিসেব নিকাশটা করো যে আমার আছে ফিশন, এই ফিশন মানে কয় অক্ষর? 3 অক্ষর। আর একটা আছে হলো ফিউশন, এই ফিউশন হলো 4 অক্ষর। বলো তো কোনটা বড়? অবশ্যই 4 অক্ষর বিশিষ্ট যেটা, সেটাই বড়, তাই না? দেখো, যে কোনো জিনিসের উৎস যদি বড় হয় তার প্রোডাকশনটাও কিন্তু বড় হয়। যেমন আমি তোমাকে একটা খুব সহজ উদাহরণ দেই। যেমন আমরা মানুষ 5 ফিট বা 6 ফিট, এই মানুষগুলোর যে বেবিগুলো পৃথিবীতে জন্ম নিচ্ছে, বেবিগুলো কিন্তু 1 ফিট বা একটু বেশি, তাই না? 2-1 ইঞ্চি। তাহলে এই যে 5 ফিট বা 6 ফিট একটা মানুষের একটা বাচ্চা হয় 1 ফিট। একটা গরু অনেক বড়, তাই না? গরু একটা বড় মোটা তাজা, তাহলে তার বাছুরটাও কিন্তু বেশ বড় সড়ো হয়। একটা হাতি, বিশাল সাইজের হাতি, তাহলে তার বাচ্চাটাও কি হয়? একটু বড় বড় হয়। তাহলে দেখো, অর্থাৎ উৎসটা যদি বড় হচ্ছে, তার প্রোডাকশনটা কিন্তু কি হচ্ছে? বড় হচ্ছে। এই কথাটা যদি তুমি মনে রাখতে পারো, দ্যাটস একেবারে ফিউশন ফিউশন ফিনিশড। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, খালি মনে রাখো যে তোমার এই শব্দটাই ছোট। এই শব্দটাই কি? ছোট। এই শব্দটাই ছোট, আর এই শব্দটাই বড়। শুধু এটা কথা মনে রাখো। যদি মনে রাখতে পারো তাহলে ফিউশন ফিউশন তোমার কাছে কোনো ব্যাপারই না, একদম তুমি মনে করো দেখেই বলতে পারবা কোনটা ফিউশন আর কোনটা ফিউশন। চলো কিভাবে সেটা? ফিউশনে 3 অক্ষর আছে, তার মানে
এটা 3 যদি হয় এর প্রোডাক্ট যেটা পাবো আমরা, এই যে প্রোডাক্ট যেটা পাবো, প্রোডাক্টটা কি হবে নিশ্চয়ই ছোট হবে। এইখানে যদি 4 অক্ষর বড় আছে তাহলে এর প্রোডাক্ট যেটা, সেই প্রোডাক্টটা আমি নিশ্চয়ই কি পাবো, বড় পাবো। তাহলে তুমি যদি কোনো কিছু ছোট করতে চাও তাহলে কি করতে হবে, ভাঙতে হবে না? তাকে ছোট ছোট করতে গেলে ভাঙতে হবে না, টুকরা করতে হবে না, বলো? অবশ্যই। আর তুমি যদি বড় করতে চাও তাহলে কি করতে হবে বলো তো? অবশ্যই যোগ করতে হবে, তাই না? যোগ করতে হবে, একখানে লাগাই দিতে হবে, তাহলে বড় হবে না? চলো দেখে নেই ফিশন কি। অতি বৃহৎ নিউক্লিয়াসের পরমাণু, যেমন ইউরেনিয়াম 35, ইউরেনিয়াম কত 39, প্লুটোনিয়াম 39, কে উচ্চ গতিসম্পন্ন নিউটন দ্বারা আঘাত করে কাছাকাছি পারমাণবিক ভর বিশিষ্ট দুটি ভিন্ন, ঠিক আছে, দুটি ভিন্ন মৌল এই যে উৎপন্ন করাকে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় ফিশন বলা হয়। ঠিক আছে, কি বোঝা গেল? বড় কোনো মৌলের নিউক্লিয়াসকে, অনেক বড় ভর বিশিষ্ট মৌলের নিউক্লিয়াসকে উচ্চ গতিশীল নিউটন দ্বারা আঘাত করেছো। কি দ্বারা আঘাত করেছো? উচ্চ গতিশীল নিউটন দ্বারা আঘাত করেছো। আঘাত করার সাথে সাথে সেই মৌলগুলো কাছাকাছি পাশাপাশি ভর বিশিষ্ট দুটি মৌলে বিভাজিত হয়ে গেছে। তাহলে কি হলো, বড় নিউক্লিয়াস ভেঙে ছোট হলো না? ওই যে বলছিলাম ফিশন ছোট, তার মানে প্রোডাকশনটা তুমি ছোট পাবা। এই যে পাশাপাশি কাছাকাছি ভর বিশিষ্ট দুটি মৌলতে ভাগ হয়ে গেল, এই ভাগ হওয়াটাকে নিউক্লিয় ফিশন বলা হয়। ঠিক আছে, বা নিউক্লিয় বিভাজন বলা হয়। এই বিক্রিয়াতে প্রচুর পরিমাণে এনার্জি ব্যয় হয়, ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে এনার্জি তৈরিও হয়। তো চলো দেখি কি পরিমাণ ব্যয় হলো আর কি পরিমাণ তৈরি হলো, একটু দেখে নেই। এইখানে দেখো, এই যে ইউরেনিয়াম, ইউরেনিয়াম হচ্ছে 235 এবং নিচে হলো কত 92, যাকে তুমি আঘাত করবা 10 দ্বারা, নিউটন দ্বারা। এখানে আছে একটু ভুল ভ্রান্তি, আমরা টাইপিং মিস্টেক হচ্ছে, আমরা নিচে লিখে দেখাচ্ছি। এই যে নিউটনটা আছে, এই নিউটনকে যে তুমি আঘাত করবা, মানে অর্থাৎ নিউটনকে দ্বারা কোনো মৌলের ভারী নিউক্লিয়াসকে আঘাত করবা, তো নিউটন একটা গতি থাকতে হবে না? নিউটন একটা এনার্জি থাকতে হবে না? বা নিউটন একটা শক্তি থাকার প্রয়োজন আছে কিনা বলো? এই শক্তিটা আমাদের মোটামুটি 8 মেগা ইলেকট্রোভোল্ট, অর্থাৎ নিউটন তার শক্তি হওয়া লাগবে 8 মেগা ইলেকট্রোভোল্ট। এবং এই যে আঘাত করার সঙ্গে সঙ্গে মনে রাখো এটা একটা চেইন বিক্রিয়া, চেইন বিক্রিয়া হওয়ার কারণে প্রথমত তার কাছ থেকে 3টা নিউটন কিন্তু চলে গেছে। আমি যখনই এই যে একটা নিউটন দ্বারা 8 মেগা ইলেকট্রোভোল্টের একটা নিউটন দ্বারা ইউরেনিয়ামকে আঘাত করলাম, করার সাথে সাথে সেখান থেকে আমি কি পেলাম, আমি কিন্তু মোটামুটি চেইন বিক্রিয়া হওয়ার কারণে 3টা কি পেয়েছি, নিউটন পেয়ে গেছি। ওকে, এরপর আসো, বলছি কাছাকাছি ভর বিশিষ্ট বা কাছাকাছি পারমাণবিক সংখ্যার দুটি মৌল ভাগ হবে। তুমি এখানে একটা মনে রাখবা, অবশ্যই দুই ভাগের ছোট বড় হবে, এক সমান হবে না, তবে একটা নিষ্ক্রিয় গ্যাস তৈরি হবে ভরের অর্ধেক। যেমন 92 এর অর্ধেক কত, 92 এর অর্ধেক হচ্ছে 46 না? 46 এর কম ভর বিশিষ্ট একটা নিষ্ক্রিয় গ্যাস সৃষ্টি হবে। 46 এর ভর কম কত, 46 থেকে বেশি একটা আছে, সেটা হচ্ছে কি জেনন 54, তার থেকে কম কত আছে ক্রিপ্টন 36। চলো আমরা সেটা বেছে নিই। তাহলে এই যে নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে ক্রিপ্টন, সেটা হলো আমরা পাইলাম 36, আমরা তোমরা ক্রিপ্টনের ভর জানো কত 92। এখন তুমি খেয়াল করো এখানে, এই যে 3 ও কে 3, 3 কে 3 হয়, 92 আর 3 কত হয় বলো, 95 না? 95, আর এখানে 235 আর 1 কত হয় 236। 236 থেকে, অর্থাৎ 236 থেকে তুমি যদি এই যে 2 আর 3 95, 95 যদি বাদ দাও তাহলে কত হয় বলো তো দেখি, 141 হয়। তাহলে এইখানে হবে 141। ওকে, এরপর দেখো নিচে 3 শূন্য শূন্য, এখানে তো থাকলো না, তাহলে থাকলো কত 36। তাহলে 92 থেকে তুমি যদি 36 বাদ দাও, তাহলে 92 থেকে 36 বাদ দিলে হবে কত তোমার 56। 56 নম্বর মৌলটির নাম কি, বেরিয়াম। এবং এই বিক্রিয়াতে মোটামুটি 200 মেগা ইলেকট্রোভোল্ট এনার্জি কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি তৈরি হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা মনে রাখবা তুমি কিভাবে, মনে রাখবা ইউরেনিয়ামকে তুমি কি করছো, একটা উচ্চ গতিশীল 8 মেগা ইলেকট্রোভোল্ট এনার্জির একটা নিউটন দ্বারা আঘাত করেছো, বা তোমাকে প্রশ্ন করো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় যে নিউটন দ্বারা আঘাত করা হয় তার এনার্জির মান কত, 8 মেগা ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, এই বিক্রিয়ায় কি পরিমাণে এনার্জি তৈরি হচ্ছে, 200 মেগা ইলেকট্রোভোল্ট তৈরি হচ্ছে। তাহলে এই যে আঘাত করার সাথে সাথে কাছাকাছি পাশাপাশি দুটি ভর বিশিষ্ট মৌলে ভাগ হয়ে গেল, তাহলে পাশাপাশি ভরগুলো আমরা মনে রাখবো যে অবশ্যই একটা তৈরি হবে অর্ধেকের বেশি, একটা তৈরি হবে অর্ধেকের কম। অবশ্যই অবশ্যই সেখানে একটা নিষ্ক্রিয় গ্যাস থাকতে হবে, নিষ্ক্রিয় গ্যাসটা হলো কে, ক্রিপ্টন। এবং যেহেতু এটা একটা চেইন বিক্রিয়া, তাই এখান থেকে 3টা নিউটন আলাদাভাবে বেরিয়ে গেছে। এই হলো আমাদের নিউক্লিয়
ফিশন বিক্রিয়া। আমরা এই বিক্রিয়ার স্পেশালি কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করব, যেমন এই বৈশিষ্ট্যগুলো একটু কম করে মনে রাখার চেষ্টা করবা। মানে কম করে বলছে, ওই যে কম বলছি না, ফিশন কম শব্দ, 3 শব্দ, ওইটার আলোকে মনে রাখার চেষ্টা করবা। কি কি, চলো আমরা দেখি যে এটি এটি কোথায় ঘটে বলতো। এটি পারমাণবিক পারমাণবিক চুল্লিতে ঘটে, চুল্লিতে ঘটে। তাহলে এই বিক্রিয়াটা কোথায় ঘটে? মেইনলি পারমাণবিক চুল্লিতে ঘটে। এরপর দেখো পারমাণবিক চুল্লিতে যদি ঘটে তাহলে সেখান থেকে কি হয় বলতো? বিদ্যুৎ তৈরিতে, তাই না? বিদ্যুৎ তৈরিতে পারমাণবিক চুল্লিতে ঘটে। তারপরে একে তুমি নিয়ন্ত্রণ করা যাবে কিনা বলো? যাবে। আচ্ছা, 2 নম্বর দেখো, যখন পারমাণবিক চুল্লিতে এই বিক্রিয়াটা ঘটলো তখন কি হলো? ওইটাকে কি মানে কোনো ময়লা আবর্জনা উৎপন্ন হবে না? অবশ্যই উৎপন্ন হয়। পারমাণবিক চুল্লিতে কিন্তু দূষিত ময়লা, বিষাক্ত, তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যায়। তাহলে বিক্রিয়ায় অবশিষ্ট বজ্র উৎপন্ন হয়, উৎপন্ন হয়। নাম্বার 3, এটি চেইন বিক্রিয়া। এটি কি বিক্রিয়া? একটা চেইন বিক্রিয়া। তারপর 4 নম্বর আসো, এই বিক্রিয়ায় প্রচুর শক্তি তৈরি হয়। লিখে দিলাম, শক্তি তৈরি হয়। বাস, এটা মনে রাখবা। ওকে, তাহলে পারমাণবিক চুল্লিতে ঘটে, একে নিয়ন্ত্রণ করা যায়। তারপরে হচ্ছে এই বিক্রিয়াটা অবশিষ্ট বজ্র থাকে, কারণ বিক্রিয়ার শেষে কিছু রাসায়নিক তেজস্ক্রিয় পদার্থ তৈরি হয়। এটা একটা চেইন বিক্রিয়া, আর বিক্রিয়াতে প্রচুর পরিমাণ শক্তি তৈরি হয়, তো বেশি জানো। এই হলো আমার নিউক্লিয় ফিশন বিক্রিয়া। এরপরে আমরা দেখবো নিউক্লিয় ফিউশন বিক্রিয়াটা। চলো নিউক্লিয় ফিউশন বিক্রিয়াটা দেখি। নিউক্লিয় ফিশন আমি বলছিলাম এখানে 4টা অক্ষর আছে, এই 4টা অক্ষর মানে বড়। চলো বড়টা দেখি কিভাবে। দুটি ক্ষুদ্র নিউক্লিয়াসকে অত্যাধিক উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বিশিষ্ট নতুন মৌলে পরিণত করা। কি বলা হচ্ছে? দুটি ক্ষুদ্র নিউক্লিয়াসকে অত্যাধিক উচ্চ তাপমাত্রা, অর্থাৎ অত্যাধিক উচ্চ তাপমাত্রায় তোমাকে দিতে হবে না, ওরা নিজেরাই কিন্তু কি করবে? এই তাপমাত্রা তৈরি করবে। কেন? পৃথিবীতে তোমরা দেখবা প্লাস মাইনাসের সাথে বিক্রি হয়, মাইনাস প্লাসের সাথে বিক্রি হয়, নিউক্লিয়াস নিউক্লিয়াসকে আঘাত করে, তাই না? কিন্তু এইখানে এমন একটা জিনিস, অর্থাৎ নিউক্লিয়ার ফিশনটা এমন একটা বিক্রিয়া যেখানে দুটোই প্লাস পরস্পরকে এত শক্তিতে, এত জোরে আঘাত করে, আঘাতের সাথে বুম করে বিশাল পরিমাণ শক্তি বাইরে বের হয়ে যায়। ঠিক আছে, যেটা সূর্য ঘুরতেছে প্রতিনিয়ত, সেই বিক্রিয়াটাই আমাদের নিউক্লিয়ার ফিশন ফিউশন বিক্রিয়া। চলো দেখে নেই। অত্যাধিক উচ্চ তাপমাত্রা প্রায় কত? 10⁸ ক্যালভিন, 1 কোটি ক্যালভিন তাপমাত্রার সমান। ঠিক আছে, এই পরিমাণ তাপমাত্রা দুটো কি হচ্ছে বলতো? বড় নিউক্লিয়াস বিশিষ্ট মৌলে পরিণত হচ্ছে। এই যে এত তাপমাত্রা তৈরি হওয়ার কারণে এই বিক্রিয়াটা আমরা কি বলি? থার্মোনিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াও কিন্তু বলি। ঠিক আছে, তো চলো সূর্যতে এবং হাইড্রোজেন বোমাতে এই বিক্রিয়াগুলো কিন্তু ঘটে থাকে। তো আমরা একটু দেখি কিভাবে হচ্ছে। এই দেখো, এই যে 21S, তোমরা জানো এটার নাম কি? ডিউটেরিয়াম। তার সাথে 11S কি যুক্ত করলাম? প্রোটিয়াম যুক্ত করলাম। যুক্ত করার সাথে সাথে কি তৈরি হয়ে গেল? এই যে 2 আর 1 কত হয়? 3। এই যে 3, 1 আর 1 কত হয়? 2। এই যে হিলিয়াম তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা হলো হিলিয়াম। আবার এই বিক্রিয়াতে কিন্তু 10⁸ ক্যালভিন তাপমাত্রা উৎপন্ন হচ্ছে। এবার 21S ডিউটেরিয়ামের সাথে তুমি যদি 31H যুক্ত করো, ট্রিটিয়াম তৈরি করো, এখানে 10⁸ কেলভিন তাপমাত্রা উৎপন্ন হবে, তৈরি হবে 4 হিলিয়াম, এবং তৈরি হবে একটা নিউট্রন প্লাস শক্তি। তাহলে এই যে এই বিক্রিয়া দেখো অত্যন্ত সোজা, যা শুধু আমি এটাকে যোগ করে দিলাম, এখানে যা শুধু যোগ করে দিলাম। যোগ করার ফলে দুইটি প্লাস চার্জ গুলো পরস্পর যুক্ত করার ফলে একটা প্রচুর পরিমাণ শক্তি তৈরি হয়েছে, যেটা 10⁸ ক্যালভিন, প্রায় 1 কোটি কেলভিন তাপমাত্রার মতো। ওকে, আশা করছি তুমি নিউক্লিয় ফিশন এবং ফিউশনটা অত্যন্ত সোজা, এটা খুব সহজে বুঝতে পেরেছো। এর কিছু বৈশিষ্ট্য তুমি মনে রাখো, বৈশিষ্ট্য বা ধর্ম কিছু মনে রাখো। এক নম্বর হচ্ছে এই বিক্রিয়াটা সূর্যে ঘটে। তো সূর্যকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি বলো? পারি না। তাহলে এই বিক্রিয়া শুরু হলে তাকে নিয়ন্ত্রণ করা যায় না, নাম্বার 2, তাহলে আচ্ছা সূর্য যে এতদিন ধরে বিক্রিয়া করছে, কোন ধরনের ধোঁয়া, গ্যাসীয়, ময়লা, আবর্জনা কি কোথাও ফেলে দিয়েছে? না, দেয়নি। তাহলে কোন
বজ্র উৎপন্ন হয় না, কোনো বর্জ্য কি হয় না, উৎপন্ন হয় না। নাম্বার 3, তাহলে তুমি কি নিয়ন্ত্রণ করতে পারবে না, বর্জ্য উৎপন্ন করতে, বিদ্যুৎ তো তৈরি প্রশ্নই আসে না। তাহলে কোথায় ঘটে এটা বলো তো? এটা ঘটে হলো সূর্যে ও হাইড্রোজেন বোমাতে ঘটে। ঠিক আছে। নাম্বার 3, এটা ফিশনের থেকে, যে ফিশনের থেকে ফিউশনে বেশি শক্তি উৎপন্ন হয়, ফিশন থেকে ফিউশনে বেশি শক্তি উৎপন্ন হয়। ওকে, বাস। 5 নাম্বার, একে আমরা কি বলি? আমরা আগেই বললাম থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া। ওকে, এই হলো নিউক্লিয়ার ফিশন এবং কি ফিউশন। তাহলে ফিশন এবং ফিউশনের বৈশিষ্ট্যগুলো আলাদা করে পড়বা। বিশেষ করে একটা কোশ্চেন তোমরা এখানে পড়বা, ফিশন এবং ফিউশনের মধ্যে পার্থক্য, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো আমরা যেগুলো পড়লাম তার উপরে কিছু এমসিকিউ আমরা দেখি। এগ্রিকালচার গুচ্ছতে একটা প্রশ্ন এসেছে। এই প্রশ্নটা দেখো, কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? কোন আইসোটোপটি তেজস্ক্রিয়? দেখো ফসফরাস 31 না, ফসফরাসের মোট পারমাণবিক মানে মূল পারমাণবিক ভরটাই কিন্তু 31, সালফারের 32, এটা আইসোটোপ হতে পারে না। ম্যাগনেসিয়াম কিন্তু 24, এও আইসোটোপ হতে পারে না। কিন্তু কোবাল্ট দেখো 60, এই যে কোবাল্ট 60 ক্যান্সারের চিকিৎসা, ক্যান্সার কোষ কলা ধ্বংস আমরা এটা পড়েছিলাম। তাহলে এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় আইসোটোপ, সুতরাং অ্যান্সারটা হবে ডি। এরপরে দেখো কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়, মানে এটা আবার ওই যে কৃষি ইউনিভার্সিটিতে এসেছিল, আইসোটোপ নয়। যেমন কোবাল্ট 60, এটা ক্যান্সার চিকিৎসা ব্যবহার, এটা আমরা পড়লাম। সালফারের কিন্তু সালফারের অরিজিনাল ভরটা কত, 32 না, কিন্তু দেখো এখানে 35 দেওয়া আছে, তাহলে ভর বাড়লে কিন্তু আইসোটোপ হয়, তাই না? এরপরে দেখো জিঙ্ক 65, এটাও আইসোটোপ হচ্ছে, কিন্তু ফসফরাস 31 আইসোটোপ নয়, কারণ ফসফরাসের প্রকৃত ভরই কিন্তু 31। এরপরে আমরা দেখি নিচের বিক্রিয়ায় কোনটি ওয়াই, নিচের বিক্রিয়া কোনটি ওয়াই। ওয়াই মানে কি? এখানে দেখো এই যে ম্যাগনেসিয়াম 24 আছে এবং কত আছে 12, সেখান থেকে বিটা চলে গেছে, তাহলে বিটা মানে কি? বিটা ইমিশন মানে কি? যে 0 -1 ইলেকট্রন, এখান থেকে বিটা যদি কোনো মৌল থেকে বিটা বেরিয়ে যায় তাহলে তার প্রোটন সংখ্যা বাড়ে, নিশ্চয়ই প্রোটন সংখ্যা কতটুকু বাড়বে বলতো? 1 বাড়বে। তাহলে এই যে 24 হবে, আর এখানে কত হবে বলতো? 13। তাহলে ম্যাগনেসিয়াম থেকে কিসে পরিণত হয়ে গেল? অ্যালুমিনিয়াম আইসোটোপে হলো। তাহলে এক্স মানে কি? সেটা একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এখান থেকে যে এইটা মানে হলো এক্স, তাহলে এক্স পেলাম। এবার বলছে ইমিউশন আলফারে, তাহলে আলফারে মাইনাস করো, তাহলে 4 হিলিয়াম। এখান থেকে যদি আলফা বাদ দাও তাহলে 24 থেকে 4 চলে যায়, হলে কত হয় বলতো? 20। আর এই 13 থেকে 2 চলে যায়, কত হবে বলতো? 11। তাহলে 11 মৌলটার নাম কি? সোডিয়াম। সুতরাং এখানে উত্তর হবে সোডিয়াম। এরপর চলো আমরা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেখি। আলফা বিটা গামা কণাগুলোর চার্জ কেমন? আমরা একটু আগে পড়ছি যে আলফা মানে হচ্ছে 4 হিলিয়াম প্লাস, এখানে 2 প্লাস চার্জ, আর বিটা মানে হচ্ছে 0 -1 ইলেকট্রন, চার্জ কত? -1, আর গামা মানে হলো 0 n, তাহলে চার্জ কত? তাহলে চলো আমরা দেখি। প্রথমে আলফা বলছে, আলফা মানে 2 প্লাস, বিটা মানে কত? -1, গামা মানে কত? 0, তাহলে অ্যান্সার কত? ডি। এরপরে বলছে কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে প্লাটিনাম তৈরি হয়, প্যালেডিয়াম তৈরি হয়? তাহলে থোরিয়াম কত? 90 না, 90 থেকে 91 হয়েছে, প্রোটন 1 বাড়ছে না, তো প্রোটন 1 বাড়ে কোথা থেকে বলতো? বিটা ইমিশন থেকে। কোশ্চেন গুলো অনেকগুলো জায়গায় এসেছে। তাহলে এই তো আমাদের কোশ্চেন, আর তো কিছু না। তাহলে অত্যন্ত যতটুকু পড়া পড়েছি যদি নোট করে পড়তে পারো, খুব সহজেই তুমি কিন্তু এটা সলভ করতে পারবে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকে গুণগত রসায়নের 2 নম্বর লেকচার। তাহলে তোমরা যারা আমাদের ক্লাসগুলো করতেছো, তাহলে অত্যন্ত সহজ ভাষায় আমরা কথাগুলো বলার চেষ্টা করেছি, তোমরা নোট করবা, করে সিক্রেট বইয়ের সাথে মিলে করবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।